আপনাকে? স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। তো আমরা একটা ট্যুরে এসেছিলাম নর্থ বেঙ্গল। এখন আমরা আছি মালঙ্গি লজ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের হাসিমারা পোস্ট অফিস। তো আমরা রিসেন্ট যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ফলাফল প্রকাশিত হয়েছে, বা যারা সর্বভারত নিট এক্সাম যারা দিয়েছে আর কি, তাদের পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে। তো এরকম একদম সেরা সেরা মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম, উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম, মাধ্যমিকে যেমন চন্দ্রচূড় সেন, উচ্চ মাধ্যমিক অভিক দাস, এরকম অনেক সাক্ষাৎকার নেওয়া হলো আর কি বিগত দুদিনে। তো আমার সঙ্গে আছে, একটু নিজের পরিচয় নিজেই দেবে। আমরা একটু আলোচনা করব যে কি শিখলাম আমরা এখানে আর কি, এটা থেকে আর কি আমাদের এটাই একটা গল্পের আলোচনা হবে, এটাই আমরা একটু শেয়ার করছি আর কি আপনাদের সাথে আর কি, এটাই। তো আমার নাম স্বরূপ কুমার সরকার, আমি আগেই বললাম মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক, বাড়ি আমার করিমপুরে। হ্যালো, আমি দিলওয়ার হোসেন। বর্তমানে আমি সারাংপুর হাই মাদ্রাসা ডমকল, সারাংপুর পোস্ট অফিস, সেখানে প্রধান শিক্ষকের পদে আছি এবং 2021 থেকে আমি সেখানেই আমার কর্মরত অবস্থায় আমি আছি। আর বাড়ির কথা বলো। আচ্ছা, বাড়ি আমার ইসলামপুর, সেটা ডমকল থেকে মোটামুটি 8 কিলোমিটার টুয়ার্ডস বহরমপুর যেতে হয়। গ্রামের বাড়ি একটু ভিতরে যেতে হয়, কিন্তু আমি 2010 সালে ইসলামপুরে চলে এসেছি এবং সেখানে আমার এখন বাসস্থান। আচ্ছা, তারপরে শারিকুল দা বলো। নমস্কার, আমি শারিকুল আলম বিশ্বাস। আমার বর্তমানে বাসস্থান ডোমকল। আমি মধুরকুল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কেমিস্ট্রি। বর্তমানে অবশ্য আমি নসিপুর হাই মাদ্রাসা আছি বিগত 14 বছর থেকে। আমার গ্রামের আদি বাড়ি হচ্ছে মমিনপুর। অবশ্য স্বরূপ কুমার সরকার আমার বাড়ি একই পোস্ট অফিস। তো ও আমার কলিগ ছিল 2007 থেকে, ও 7-এ জয়েন করে, আমি 10-এ ওখান থেকে বেরিয়ে আসি। আমি ওখানে মধুরকুলে কেমিস্ট্রি শিক্ষক হিসেবে জয়েন করেছিলাম 2002 সালে। পরবর্তীতে এসএসসি দিয়ে এমএসসি দিয়ে 2010-এ নসিপুর হাই মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কেমিস্ট্রি হিসেবে জয়েন করি। আচ্ছা, আমি একটু বলে রাখি যে শারিকুল আলম বিশ্বাস কিন্তু আমার কলিগ, যেহেতু আমি 2003 সালে মধুরকুল হাই স্কুলে উনি ছিলেন, মানে প্রত্যেকে মধুরকুলের সঙ্গে পরিচিত। 2003 সালে আমি ডেপুটেশন ভ্যাকেন্সিতে ওখানে কাজ করেছিলাম। সেই অমিতাভ দা, যিনি এখন টিআইসি আছেন, উনি বিএড করতে গেছিলেন, তার জায়গাতে আমি 1 বছর কাজ করেছি। সেই সূত্রে শারিকুল দা আমার কলিগ। আমরা প্রত্যেকেই পূর্ব পরিচিত আর কি। আমরা এই আড্ডাটা এই জন্য জাস্ট একটা আড্ডা গল্পের ছিল আনবো। তো আমি একটু দিলওয়ারকে প্রশ্ন, দিলওয়ার তো আমি তো এটা অনেক থেকে করছি আর কি, কলকাতাতেও গেছিলাম আর কি। তো ওর এইটা ওর আমার সঙ্গে আসা। তো তোমার কেমন লাগলো? প্রথমে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই স্বরূপ, তুমি এরকম একটা দারুণ একটা অপরচুনিটি দিয়েছো। যখনই শুনলাম শারিকুল দা আমাকে প্রস্তাবটা দিল যে স্বরূপ এরকম একটা মিশনে যাচ্ছে, যে যারা রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফোর্থ, ফিফথ বা একটা র্যাঙ্কে এসছে, তাদের পড়াশোনা, তাদের প্রিপারেশন কেমন হয়েছিল সাবজেক্ট ওয়াইজ, সে সম্পর্কে একটা ভিডিও করবে এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়বে। তখনই আমি কিন্তু বিষয়টা নিয়ে একটু ভাবলাম যে এইটা যদি করা যায় তাহলে কি হবে, পরবর্তী প্রজন্ম যারা পরীক্ষা দেবে তারা ভীষণভাবে ইন্সপায়ার্ড হবে, তাদের যারা র্যাঙ্ক করেছে তাদের প্রস্তুতি কিভাবে হয়েছে বা কিভাবে নিয়েছিল তারা বিভিন্ন বিষয়ের উপর, যখন তারা শুনবে তারা কিন্তু ইন্সপায়ার্ড হবে। আমি সঙ্গে সঙ্গে প্রস্তাবটা নিয়ে নিই যে চাই ঘুরে আসি স্বরূপের সঙ্গে। এটা দারুণ একটা অভিজ্ঞতা আমরা দেখলাম, ঘুরে দেখলাম। সেই প্রস্তাবের এই ঘোরার পর অভিজ্ঞতা একটা মানে সত্যি নিজেকে কেমন মনে হচ্ছে যে একটা দারুণ একটা অভিজ্ঞতা, একটা সঞ্চয় হলো। এবং গার্ডিয়ানস হিসাবে নিজেকে একটু দোষী মনে হচ্ছে যে আমরা হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে সেভাবে টাইম দিতে পারছি না। ঘোরার পর দেখলাম যে তাদের বাবা মায়ের যে অবদান, তারা যেভাবে ছেলে মেয়েদেরকে ইন্সপায়ার করেছে, সময় দিয়েছে। এবং একটা যা দেখছিলাম, যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, চন্দ্রচূড় সেন, তো তার বাবা মার যে ত্যাগ। তারপর অভিক দাস, যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সে নিজেই বলছিল যে অনেক সময় বাবা মা এরকম করেছে যে যখন সোশ্যাল গ্যাদারিংস হয়েছে বা কোনো অনুষ্ঠান, সেখানে হয়তো বাবা মা তার জন্য যায়নি, স্যাক্রিফাইস করেছে, অ্যাভয়েড করেছে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা এগুলো কিন্তু ভাবি না, ছেলে মেয়েদের জন্য আমরা কম ভাবছি। নিজের প্রতি নিজেকে একটু দোষী মনে হচ্ছে এখন, মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা স্বরূপ বলতে হবে। তোমার কি মনে হচ্ছে?
তুমি যখন ভিডিওগুলো তৈরি করতে শুরু করো প্রথম দিকে, তখন আমি অতটা হয়তো সময় পেতাম না বা দেখার অতটা ইচ্ছা হয়তো হয়নি। তো পরবর্তীতে একদিন হঠাৎ করে ভিডিওটা যেটা হয় আর কি ভাইরাল, সেটা আমি দেখে বুঝলাম যে এতে কিন্তু যারা মানে ইনকামিং যারা স্টুডেন্ট, যারা মাধ্যমিক পরীক্ষা বসবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসবে, তাদের জন্য একটা প্রস্তুতির জন্য বিশাল একটা সহায়ক হবে এই এই কার্যক্রমটি। আর সর্বোপরি যে স্টুডেন্টদের যে প্রস্তুতির যে ধারা, মানে যে শৃঙ্খলাবোধ, সেটা কিন্তু বাড়ি থেকেই তৈরি হয়। হঠাৎ করে আমি আজকে থেকে আমি শৃঙ্খলাবদ্ধ হয়ে গেলাম, আমি আজ থেকে রুটিন ফলো করে পড়াশোনা করলাম, এরকম হবে না। কিন্তু ছোট থেকে যতগুলো আমি বাড়িতে গেলাম স্বরূপের সঙ্গে, সবেই দেখলাম গার্জেনদের অসম্ভব সহযোগিতা, এবং তারাই তাদের কন্ট্রিবিউশনটা সব থেকে বেশি অবশ্যই, এবং তাদের যে স্যাক্রিফাইস, ব্যক্তিগত স্যাক্রিফাইস, সব দিক থেকে স্যাক্রিফাইস, এবং সময় দেওয়া, যেটা আমরা অনেকটা কম, আমরা প্রত্যেকেই কিন্তু যেটা অত সময় দিতে পারি না, আমাদের অজান্তে আমরা দিতে পারি না। আমরা এখন বুঝতে পারছি এখানে এসে যে এদের বাবা মায়ের যে কন্ট্রিবিউশন সেটা সব থেকে বেশি। স্কুল বা গৃহ শিক্ষকের অবদান তো আছেই, সেটা তো আমি ছাড়লাম। তারপরে দেখছি ওদের যে পড়ার অভ্যাস, এই অভ্যাসটা এমন একটা অভ্যাস, সেটা কিন্তু বাচ্চাবেলা থেকেই তৈরি হয়েছে, নার্সারি লেভেল থেকে, আমি যেটা বুঝলাম। এবং পড়ার অভ্যাসটা এমন যে একজনের বাড়িতে আমি দেখলাম তো লাইব্রেরি আছে, তার বাবা তাকে লাইব্রেরি উপহার দিয়েছে তার জন্মদিনে, এবং বলছে যে আমার ওটা ঘরের লাইব্রেরি আছে এবং আমি সিঁড়ির পাশে একটা লাইব্রেরি করবো হয়তো সামনে কয়েক বছরের মধ্যে। তো এই যে চন্দ্রচূড়ের বাড়িতে, আর মাধ্যমিকে যে প্রথম হয়েছে, আমি কোচবিহারে যে আসার যে পরিকল্পনা, আমি হয়তো প্রথম দিকে অতটা সাই দিইনি, কিন্তু চন্দ্রচূড়ের বাড়ি যাওয়া হবে এরকম শুনে আমি সঙ্গে সঙ্গে বললাম না, ওই ছেলেটির কথা আমি শুনতেই হবে, কারণ ওর টিভিতে যে কথা বলার যে ক্ষমতা বা বাগ্মিতা, অসম্ভব বাগ্মিতা, শব্দ চয়ন এবং তার প্রয়োগ বাক্যে, এবং সেটা ন্যাচারালি, কিন্তু পূর্ব প্রস্তুতি ছাড়া কিন্তু ও কথাগুলো অবলীলায় বলে যাচ্ছে। এটা কিন্তু দেখে আমি অভিভূত হয়েছিলাম, আমার তো কথা বন্ধ হয়ে গেছিল যে এখান থেকে এদের কাছ থেকে শেখার আমার অনেক কিছু আছে। বিশেষ করে ওই 15 কি 16 বছর বয়সের একটা ছেলে, সে এইভাবে যে কথা বলতে পারবে, আমরা we are shocked to listen his speech. আমি প্রথমে একটু সন্দেহ করেছিলাম, হয়তো টিভিতে যাওয়ার আগে হয়তো কোনো প্রস্তুতি ছিল, কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম একই রকম, আসলেও সহজাত। আমি একটু উৎসাহ প্রকাশ করে জিজ্ঞেস করলাম যে তুমি কি কোনো ডিবেট বা নাটকে অংশগ্রহণ করেছো? হ্যাঁ, আমি ডিবেটে অংশগ্রহণ করেছিলাম, এবং পার্লামেন্ট যেটা হয়, মক পার্লামেন্ট, সেটাতে রাজ্য লেভেল, মানে রাজ্য লেভেল পর্যন্ত গিয়েছিল। দুর্ভাগ্যক্রমে রাজ্য লেভেলে সেবার প্রতিযোগিতা হয়নি, ওখানে বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, প্রতিযোগিতা হলে অবশ্যই ও প্রথম স্থান অধিকারই করতো আমার মনে হয়। তো যাই হোক, ছাত্রদের যে পড়াশোনার যে হ্যাবিট, এটা এখন কমে যাচ্ছে। অভিক দাস আমার মনে হয় বিস্ময় একটা, মানে চন্দ্রচূড় মাধ্যমিক দিল, ওর এখনো শুরু হলো, জাস্ট 11-12 পাচ্ছে, কিন্তু অভিক দাসের যে চন্দ্রচূড় হচ্ছে অলরাউন্ডার, সমস্ত কিছুতে পারদর্শী, কিন্তু অভিক হচ্ছে একদম পড়ুয়া, যাকে বলে প্রথম থেকে। যেটা বলি যে অভিক দাসের বাবা হচ্ছে রেলওয়ে স্কুলের ফিজিক্যাল সায়েন্সের টিচার, তার সাবজেক্ট ছিল, ওনার সাবজেক্ট ছিল ফিজিক্স। তিনি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ পড়ান স্কুলে। আর তার যেমন তার যে কালেকশন বইয়ের সায়েন্সের, সেইটা কিন্তু খুব কাজে লেগেছে অভিক দাসের। সে নিজেই বললো যে আমি ছোটবেলা থেকে বাবার সেই র্যাকের বইগুলো নিয়ে আমি নাড়াঘাটা করতাম, এবং আমি আশ্চর্য হলাম, ও বললো 5-এ ও লগারিদম করেছে, যেটা বর্তমান সিলেবাসে 9-এ করানো হয়, আর 11-এর কিছু কিছু অংশ ও 7-এ করে ফেলেছে। আর ও যেটা বললো, প্রতি বছরই ও যে ক্লাসে পড়তো তার পরের ক্লাসের সমস্ত সিলেবাস শেষ করে ফেলতো। এটা একটা ওকে অ্যাডভান্টেজ দিয়েছে। আর এটা কতজন ফলো করে আমি জানি না, তবে যাদের ক্ষমতা আছে বা যাদের ট্যালেন্ট আছে, আমার মনে হয় যাদের সম্ভব হবে তাদের কিন্তু পড়ে ফেলা ভালো, কারণ তারা ভবিষ্যতে যদি নিট বা আইটি জেই বা মেন্স দেয়, তাদের একটা অ্যাডভান্টেজ পাবে, কারণ তাদের টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে, কারণ 11-12 সিলেবাসটা এত বড়, এবং বোর্ডের পরীক্ষার সঙ্গে সঙ্গে তারা আবার নিট বা এগুলো দেবে, কারেন্টারে ওরা ক্র্যাক করবে, এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। অভিক দাসের ক্ষেত্রে ব্যাপারটা, কেউ উচ্চ মাধ্যমিকে বোর্ডের টপার কাউন্সিলের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ও নিটে প্রায় 705 প্রজেক্টের নম্বর ভাবছে এরকম পাবে, যেটা অলরেডি। তারপরে হচ্ছে যে যেই যে অ্যাডভান্স আইটি যেই মেন যেটা আছে, মেনে 99.98% সেখানেও র্যাঙ্ক আছে ওর একটা, সবচেয়ে বড় ব্যাপার ব্যাঙ্গালোর যেটা পেয়েছে আর কি। অ্যাডভান্সে ও যা বললো তাতে 1 থেকে 400-এর মধ্যে র্যাঙ্ক থাকবে,
তবে ও আমি যেটা জিজ্ঞেস করলাম, ও আইটিতে ভর্তি হবে না, জাস্ট ও নিজেকে দেখলো দেখলো যে যে ওর কোথায় ক্যাপাবিলিটি কত, মানে কোথায় সে কতদূর যেতে পারে। আর যেখানে আইএসসি ব্যাঙ্গালোর যেখানে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বে ভবিষ্যতে, ও অলরেডি ঠিক করে ফেলেছে। তো সেখানে অ্যাডমিশনের 4টে স্তর আছে নাকি শুনলাম। তাতে নিটে ভালো র্যাঙ্ক করলে এবং আইটি মেনে ভালো র্যাঙ্ক করলে এগুলো একটা বাড়তি হিসেবে একটা একটা অ্যাডভান্টেজ পায় আর কি। অ্যাডভান্টেজ পাবে। আর তাছাড়া ওর একটা প্যাশন আছে ফিজিক্সের প্রতি, যে প্যাশন, হকিন্সের সমস্ত বইও পড়ে ফেলেছে। যদিও লুসি হকিন্স, যে হকিন্সের মেয়ে, সেই বইগুলো হয়তো কিনেছে, ও এখনো পড়ে উঠতে পারেনি। তো যাই হোক, তো এত কিছু পরে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি তোমার হবি কি? তো হবিটা হচ্ছে আমার পড়াশোনা করা। সেলফ স্টাডি। তোমার যখন মন খারাপ করে সেক্ষেত্রে আমি পড়াশোনা করি, মন খারাপ করলেও সে অঙ্ক করে বা বই পড়ে বা লিটারেচার পড়ে। এই যে অভ্যাসটা, এত কিছু পরেও কিন্তু তারা এই যে সময়ের সঙ্গে এই করে টাইম ম্যানেজমেন্ট একটা করছে, এটা কিন্তু অভ্যাস, দীর্ঘদিনের অভ্যাস তাহলে সম্ভব না। সুতরাং যারা পরীক্ষা দিতে চাও, নিট ইউজি বা আইটি জেই বা মেন্স, তাদের কিন্তু অন্তত ক্লাস 5 বা 6 থেকে ঠিক করে ফেলতে হবে টাইম ম্যানেজমেন্ট কি, হ্যাঁ আমি আমার লেভেল কি, সেই অনুযায়ী আমি পরবর্তী ক্লাসে আমি অ্যাডভান্স করতে পারবো কিনা, এটা নিজেকে ঠিক করে ফেলতে হবে। এখন দেখা যাক, এটা যদি সবাই তো অভিজ্ঞতা স্বরূপ তুমি দিলো আর বলো, অভিজ্ঞতা তুমি কাছ থেকে দেখলে, দেখলাম গল্প একদম, বললে একটুখানি। হ্যাঁ আমি দেখলাম ভীষণ ডেডিকেটেড এবং প্রথম থেকেই, মানে ক্লাস 5 থেকে, যেটা সাইগুলদা বললো যে ক্লাস 5 থেকে কিন্তু ওর গোল, জীবনের যে এম, সেটা কিন্তু নির্ধারিত। হ্যাঁ, যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বে এবং সে অ্যাস্ট্রোনমার যেটা হয় আর কি, সে রাত্রে তারা দেখতো ছোটবেলায়, তারা দেখে ও ভাবতো যে এর মধ্যে কি রহস্য আছে, হ্যাঁ সেই রহস্য ভেদ করবো আমি একদিন, এবং সেই দিকে সে এগোচ্ছে। এবং আমাদের সফল হবে, আমাদের আশা যে ও যেভাবে এগিয়ে যাচ্ছে, যে নিটে ভালো রেজাল্ট করে প্রজেক্টের মার্কস খুব ভালো পাবে, কিন্তু সেদিকে ওর কিন্তু চাহিদা নেই। ও কিন্তু রাত্রে সে নক্ষত্র দেখেই ওর কিন্তু সে রহস্য ভেদ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে আছে, এবং সে আগামীতে হয়তো সেটা সফলতা লাভ করবে, এটা আমার আশা। আর সর্ব একটা জিনিস লক্ষ্য করেছো যে যতগুলো আমরা ঘুরলাম, আমি যদিও ক্যামেরার পিছনে ছিলাম, তুমি ইন্টারভিউগুলো নিলে, এবং গাজলে বা মালদায় সবারই কিন্তু লাইফে এম কিন্তু একদম নির্দিষ্ট, নির্ধারিত, পরিষ্কার, একদম হোয়াইটটা ক্লিয়ার ওদের, একদম একদম ক্লিয়ার যে ভবিষ্যতে কি হবে। গাজলের যে মেয়েটা, ওর ডাক্তারি লক্ষ্য ছিল, ওটা তো রানিং ইয়ারে ওর পরীক্ষা ভালো হয়েছে, মালদা ছেলেটিও তাই আর কি। আবার যে পল সায়েন্সের অধ্যাপিকা হবে বলছে, ওরও একদম যে আমি এটা টার্গেট, এম একদম নির্ধারিত এবং সেইভাবে এগোচ্ছে এবং সাকসেসফুল হবে। তবে লেখার ব্যাপারে সবার যেটা কথা শুনে মনে হলো, সবার একটা কমন জিনিস দেখলাম, সাদৃশ্য দেখলাম, সেটা হচ্ছে যে সবাই কিন্তু লেখার মধ্যে মৌলিকত্ব, এই যে আনা, যে আমি নোট বই থেকে টুকে লিখে দিব পরীক্ষা বা রোট লার্নিং যেটা, সেটা না। সবাই কিন্তু ছোট থেকে, অর্থাৎ ছোটবেলা থেকে নার্সারি লেভেল থেকে লেখার অভ্যাস, নিজে লেখা, রিপোর্টিং লেখা বা হয়তো এসে লেখা বা প্যারাগ্রাফ লেখা যেটা হয় আর কি, সেটার মধ্যে মৌলিকত্ব ছাপ প্রত্যেকের মধ্যে বক্তব্য বুঝতে পারলাম। তারা একবারে হুবহু গৃহশিক্ষকের যে লেখা বা কোনো নোট বই থেকে লিখে কপি করে মেরে দেওয়া, এটা না, নিজে তৈরি করে প্লেগারিজমের ব্যাপারটা এদের মধ্যে একদমই নেই। এরা আমার মনে হয় রিসার্চ লেভেলে এরা গেলে এরা খুব সফলতার সঙ্গে তারা রিসার্চ করতে পারবে, কারণ বিশেষ করে ইউরোপ বা আমেরিকাতে ওরা মৌলিকত্বটা দেখে, যদি কোনো লেখায় কপি পায় অন্য কারো কাছ থেকে, তাহলে সেটা ক্যান্সেল করে দেয়। এবং এটা এবারে খুব স্ট্রিক্ট। আমার বন্ধু আছে আমেরিকার, ডালাসে পোস্টডাক করেছিল, তো ও বললো যে তুমি যাই করো, তোমার ডিগ্রি যাই থাক, তুমি কাজে কি করে দেখাচ্ছ, তোমার মৌলিকত্ব কতটা আছে, ওইটার পর আমার মনে হয় অভিক দাস যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সে তার মধ্যে যেটা বুঝলাম যে তার লেখার একটা মৌলিকত্ব, পয়েন্ট টু পয়েন্ট সে কিভাবে লিখবে। একজন ও বললো না যে আমি মাথায় রাখতে হবে লেখা, সমস্ত মাথায় রাখতে পারতো। হ্যাঁ, আর একটা মেয়ে বললো যে আমি সব সময় প্র্যাকটিস করতাম, বিশেষ করে লিটারেচারের ক্ষেত্রে নিজে প্রতিদিন একটা করে রাইটিং লিখতাম, প্রতিদিন এগুলো চেক করাতাম। এই যে একটা নিবিড় যেটা বলে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটার দরকার আছে, তবেই সাফল্য আসবে। আচ্ছা, তো সেলফ স্টাডি আমাদের বাড়িতে যারা আমাদের বাচ্চারা আছে আর কি, তো আমাদের কি কোথাও মনে হয় যে আমাদের অনেকে যারা শুনছে, আপনারাও নিতে পারেন, আমরা কি শিক্ষা নিলাম এখান থেকে, আমরা কিরকম গাইড করবো বলে তোমার মনে হয় বাচ্চাদেরকে? প্রথমত বাচ্চাদেরকে পড়ার অভ্যাস তৈরি করতে হবে, এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার অভিজ্ঞতা, এটা যে পড়ার অভ্যাস তৈরি করলে সেই বাচ্চা কোনোদিন ইলেকট্রনিক গ্যাজেট বা একটা কথা বলি যে ওই লাইনে লেখা ছিল চন্দ্রচূড়ের যে ইউ হ্যাভ বুকস, হোয়াই মোবাইল তুমি যেটা বলছো কথাই আমি বইটা হচ্ছে বন্ধুর মতো, বই একবার যে পড়বে
একটা একটা আমি ওই বইয়ের যে এটা যদি আমি একটা হয়তো গল্প পড়ছি, সেটা যদি আমি সিনেমাতে আমি দেখি, বইয়ে পড়া মানে সে নিজে কল্পনা করছে চরিত্রগুলো তার মাথায় সবসময় ফুটে উঠছে, কিন্তু সিনেমাতে ওটা তো আমার ওটা তৈরি করে ইমাজিনেশনটা হচ্ছে না। ফাস্ট ফুডের মতো তৈরি করে আমি খেয়ে নিচ্ছি। ফাস্ট ফুডের যে আমাদের রিয়াকশন আছে বডিতে, খারাপ রিয়াকশন আছে, সেইটা সিনেমা বা অন্য কোনো এতে খারাপ রিয়াকশন আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভালো রিয়াকশন হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রভাবটা খারাপ হয়। কিন্তু বই পড়লে কোনোদিনই কোনো ছেলে বা মেয়ের খারাপ প্রভাব পড়বে না। তবে স্বরূপ একটা বিষয় যে বাড়ির পরিবেশ তো একটা বিশাল একটা ভাইটাল রোল প্লে করে। বাবা মা, আমরা কি করি, আমরাও কিন্তু অ্যাডিক্টেড মোবাইলের প্রতি কিছুটা হলেও। এটা টু হ্যাঁ, স্পিক ঠিক, দ্য ট্রুথ। একদম ঠিক। আমরা আমরা কিন্তু ভীষণভাবে অ্যাডিক্টেড, এবং সেটা তো একটা ইনফ্লুয়েন্স তো ছেলেমেয়ের উপর পড়েই। আমরা দেখছি হয়তো ছেলেমেয়েকে হ্যাঁ, পড়তে বলছি আর কি, আমরা দেখছি ছেলেমেয়েকে বলছি পড়তে, বা ছেলেমেয়ে যখন পড়ছে তখন কিন্তু আমরা এসে পাশে মোবাইল বসে দেখছি। মোবাইল দেখছি আর কি। তো এ প্রসঙ্গে আমি একটু বলবো যে একটা ট্রেনে এক ভদ্রমহিলা জার্নি করছিলেন। তো সামনে আরো একজন কাপল ছিল। তো দেখছে যে ভদ্রমহিলা একটা বই পড়ছে, পাশে তার বাচ্চাটাও বই পড়ছে। তো ওরা অবাক হয়ে যাচ্ছে যে এই বাচ্চাগুলো সাধারণত দেখা যায়। মানে আপনি আসলে ধর্ম অপরে হ্যাঁ, শেখাই, আমি নিজে হ্যাঁ। যেটা করবো সেটা আমি উপদেশ তো দিলে এই বাচ্চারা এই শুনবে। বাচ্চাগুলো সাধারণত মোবাইল নিয়ে থাকে ট্রেনে, সাধারণত এই মোবাইলে গেম টেম খেলছে। তো ও প্রশ্ন করলো ভদ্রমহিলাকে যে আপনার বাচ্চাটা মোবাইল দেখছে না, বই পড়ছে? তো হ্যাঁ, যেহেতু আমি বই পড়ছি আমার বাচ্চা বই পড়ছে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে বাবা মা যদি এ থেকে দূরে থাকে, মোবাইল থেকে দূরে থাকে, ছেলেমেয়েরা কিন্তু দূরে থাকবে। কিন্তু আমাদের সেই হ্যাবিটটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। এটা আক্ষেপের বিষয় একটা। আর স্বরূপ। আরেকটা প্রশ্ন, এই প্রসঙ্গে বলি, বাচ্চাদের বেশি অ্যাডভাইস দিলে কিন্তু তার বিপরীত ফল পাওয়া যাবে। বাচ্চারা অ্যাডভাইস মোটেই পছন্দ করে না। আমরা ছোটবেলায় আমরা বিশেষ করে আমার ক্ষেত্রে আমি দেখেছি, বাড়িতে যে কাজটা আমাকে নিষেধ করা হতো, সেই কাজটা আমি বেশি করতাম। এটা আর কাজ নিষিদ্ধ করে, আপেলের পর মানুষের একটা মানে আসক্তি বেশি থাকে। টেন্ডেন্সি থাকে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে বাচ্চাদের কোনো সময় অ্যাডভাইস দেওয়া ঠিক হবে না। বরং আমরা যারা গার্জেন আছি, তারা যদি আমরা কাজের তাদের মাধ্যমে সামনে সেটাই করতে দৃষ্টান্ত হবে। ধরে রাখতে পারি যে হ্যাঁ, আমি নিজে বই পড়ছি, পেপার পড়ছি, আমি টিভিটা বন্ধ করে পেপার পড়তে শুরু করলাম, বা আমি মোবাইলটা ডয়ারে রেখে আমি একটা নভেল বা উপন্যাস অটোমেটিক পড়লাম, ইনফ্লুয়েন্স হবে আর কি। এর একটা প্রভাব, পজিটিভ প্রভাব থাকবে। তখন বাচ্চাটা কিন্তু সে ওইটা করার চেষ্টা, অনুকরণ করার চেষ্টা করে। বাচ্চারা সবসময় অনুকরণ করে, যেহেতু টিচার, বিশেষ করে টিচারদের তো বাচ্চাদের মানে বাচ্চারা টিচারের প্রতি অগাধ বিশ্বাস করে। এখন একজন সমাজের টিচার যারা আমরা আছি বর্তমানে, আমরা অনেক সময় আমরা সবাই তো একটা মানুষ হিসেবে মোবাইল ইউজ করি, সবাই আমরা ইউজ করি। সেটা আমরা যদি ক্লাসে মোবাইল ইউজ করি, তাহলে দেখা যায় একটা খারাপ প্রভাব থাকে। কোনো ছেলে যদি মোবাইল নিয়ে আসে, আমরা বলি এই মোবাইল আনবি না, স্কুলে মোবাইল নিষিদ্ধ, কিন্তু আমি মোবাইল ইউজ করছি ক্লাসরুমে, একদম। সেটা কিন্তু খারাপ প্রভাব পড়বেই। সেই জন্য বাচ্চাদের সামনে ক্লাসরুমে বা আমরা যদি করিডোরে মোবাইলটা আমরা যদি বন্ধ করতে পারি, আমার মনে হয় সেটা বেশি কাজ দেবে। বরং ওদেরকে যদি আমি বলি যে তোমরা মোবাইল আনবে না, এটার চেয়ে আমার মনে হয় ওই নিজেরা ওই সবার সামনে মোবাইল ইউজ করা যদি বন্ধ করে দিই, তাহলে আমার মনে হয় ওটা অনেক বেশি কাজ দেবে। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসলো, এই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অধিকাংশই ডাক্তারিতে খুব আগ্রহী। তো নিট পরীক্ষা দিয়ে এটা যেন ওইটাই ফার্স্ট প্রায়োরিটি ম্যাক্সিমাম দেখবে। আর আমি বলি যে যেমন চন্দ্রচূড়, যেরকম ও আমার তো মানে যেরকম শব্দ চয়ন, যেরকম ভাষার ব্যবহার, ওর ল্যাঙ্গুয়েজে যেরকম দখল, বাংলা ইংলিশে আর কি। তো আমার মনে হয় ডাক্তার হলো একটা জায়গায় ও তোর প্রতিভাটা গিয়ে সীমাবদ্ধ হয়ে যাবে। যেমন অভিজ্ঞতা কি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ওর অনেক স্কোপ থাকছে, কিন্তু চন্দ্রচূড়ে যদি সাহিত্য লিটারেচার আসে, ও কিন্তু পরবর্তীকালে আমরা সম্ভাবনা একটা লেখক পেতে পারি যে ভালো বলবে আর কি। ডাক্তারি থেকেও তো আসতে পারে, কিন্তু ওর ডাক্তার তো সবাই ডাক্তার হবে এমন তো ব্যাপার নেই। কিন্তু এই যে চন্দ্রচূড়ের মতন যেরকম এত সুন্দর ভাষায় দখল, এত শব্দচয়ন ভালো আর কি, ও যদি সাহিত্যে কোনো বিষয় নিয়ে পড়তো আর কি, যদিও তার স্কোপটা দেয় না এখন, কেরিয়ার অনেকে ভাবছে আর কি কেরিয়ার কেমন হবে, প্যাশনটা ব্যাপার থাকে। কিন্তু ওর আমি যা দেখলাম আর কি, ও সাহিত্য লেখালেখি করলো, লেখালেখি করে যেটা ইনস্ট্যান্ট তোমাকে লিখে দিল, হ্যাঁ, একটা লিখে মেসেজ দিল, আমাকে একটা ইনস্ট্যান্ট লিখে দিল মেসেজ আর কি। এক্সামিনি হ্যাঁ, তাদেরকে তাদের জন্য। শুভেচ্ছা বার্তা লিখে দিল। তো যদি বাংলা এবং ইংরেজি দুটোই দখল আছে ওরা আর কি, যদি লিখতো আর কি, তাহলে কিন্তু এই যে ক্রিয়েটিভ পার্ট, মানুষ কিন্তু সৃষ্টিশীল না আর, কোথায় লেখক কোথায় এখন আর, কোথায়? তাহলে এইরকম তোমার কি মনে হয় ব্যাপার? তবে নিজের পেশা সে বাঁচার অধিকার তার আছে, অবশ্যই আছে। এমন অনেকেই আছে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যে পেশায় হোক, তারা কিন্তু লিটারেচার নিয়ে তারা সাধনা করে গেছে এবং অনেক ভালো ভালো লেখা আমরা পেয়েছি। এটা কোনো এটা ব্যাপার নেই। তবে নিড বা ইউজে এখন যে মাস হিস্ট্রি লেভেলে চলে গেছে, যে এটা কিন্তু খুব খারাপ জিনিস। যে একটা সবার মধ্যে ধারণা যে ডাক্তার ছাড়া আর কোনো পেশা নেই, এটা খুব একটা বাজে ইয়ে। কারণ এটা হিস্ট্রির পর্যায়ে চলে গেছে। এইটাকে সুযোগ নিয়ে কিন্তু কোচিং সেন্টারগুলো একটা ব্যবসা ফেলেছে, এবং এটা একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা যাকে বলে, যে আমার ছেলেটা পাশের বাড়ির ছেলেটি ডাক্তার, তাহলে আমার মেয়ে বা আমার ছেলেটাকে ডাক্তার বানাতে হবে। এই যে ব্যাপারটা, তাকে আমি জিজ্ঞেস করছি না যে তোর ওটা পছন্দ কিনা বা প্যাশন আছে কিনা। একদম একদম। আমার মনে হয় যে কোনো ছাত্রের যেটা প্যাশন, যদি সে ঠিক করে ফেলে, তাকে সেটা করতে দেওয়া উচিত। আমরা জোর করে অনেক সময় চাপিয়ে দিই,
এটা কিন্তু Exactly. আমার মনে হয় খারাপ প্রভাব পড়বে। এতে অনেক কোটাতে যাওয়ার প্রবণতা আমরা শুনলাম এবং অনেক সুসাইডও যে করছে অনেকে। সুইসাইড রেট অনেক বেড়েছে। তো এটা কারণ কি? যে ওর হয়তো ওইটা অ্যাপটিটিউড নেই, কিন্তু আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি। কারো কারো ক্ষেত্রে 4 বছর, 5 বছর, 7 বছর, তারপরেও গার্জেনরা তার নিস্তার দিচ্ছে না। তারপরে না হলে সে রাশিয়া, চীন বা বাংলাদেশে সে টাকার বিনিময়ে তারা ভর্তি করছে। তো এইটা একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। একদম এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। কারণ জীবনে বেঁচে থাকার জন্য আমাদের একটা কিছু করতে হবে। সে যেকোনো পেশায় আমাদের সেটাই, কোনো পেশায় ছোট না। সে একজন ভালো সাহিত্যিক হতে পারবে, কেউ একজন হয়তো ভালো সায়েন্টিস্ট হতে পারবে। তাহলে আমরা ওই পদগুলো বন্ধ করে দিচ্ছি। অধ্যাপক হতে আমরা পারবে, একটা সে নির্দিষ্ট শিক্ষক হতে একটা পারবে, পেশাতে আমরা ছুটছি আমরা। ছুটছি পেশার দিকে। এটা একটা আমার মনে হয় একটা খারাপ পরিস্থিতি সার্কুলদার তৈরি সঙ্গে হচ্ছে। আমি ভীষণভাবে একমত। তার কারণ আমরা রিসেন্টলি একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি। ডিএমএ যিনি অধিকর্তা আবিদ হোসেন স্যার এসেছিলেন। তো উনি একটা তথ্য দিলেন, সার্ভে করে ওনারা পেয়েছেন, যাই হোক, যে আমাদের মোটামুটি 90% কিন্তু আমরা রং প্রফেশনের সঙ্গে যুক্ত। তো রং প্রফেশন কেন? এই যে সার্কুলদা যেটা বললো যে অনেক সময় আমরা কি ছাত্রছাত্রীকে চাপিয়ে দিই যে পাশের বাড়ি ছেলেটা ডাক্তার হয়েছে, তোকে ডাক্তার হতে হবে না, তো আমাদের প্রেস্টিজ থাকবে না। এই যে রং প্রফেশন ওকে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু ওই প্রফেশনটা কিন্তু আলটিমেটলি মার খাচ্ছে। সে গিয়ে কিন্তু ওখানে কনসেন্ট্রেশন করতে পারছে না। এবং রিসেন্টলি একটা ঘটনা ঘটলো বহরমপুরে, ডক্টর নেফার রহমানের হ্যাঁ, যে হ্যাঁ। ছেলেটা খুব সুসাইড দুর্ভাগ্যজনক করলো, ঘটনা। দুর্ভাগ্যজনক ঘটনা, যে সুসাইড করেছে। ওর সুসাইড ইচ্ছার করলো। বিরুদ্ধে ও একটা হ্যাঁ, বেসরকারি মেডিকেলে পড়তো। আর সে একটু লেটে ভর্তি হয়েছিল অবশ্যই। তো হ্যাঁ, সেখানে ও সেখানে চাপ সহ্য সুইসাইড করতে করে পারলো না, যায়। সুসাইড করলো। তো আমরা কি করছি? আমরা ফোর্স না করাই ভালো। না তবে করাই এর ভালো জন্য আমাদের। আমি মনে করি সোশ্যাল সাইটও কিছু দায়ী। আহ, মাস হিস্ট্রিয়ার পর্যায়ে নিজের জন্য সোশ্যাল সাইটে সবসময় গ্লোরিফাই করা যে নিট পেতেই হবে, বা নিট অমক র্যাঙ্ক করলো, তমক অমক র্যাঙ্ক করলো। এতে একটা সামাজিক প্রেশার তৈরি হচ্ছে বাচ্চাদের উপর এবং প্যারেন্টসদের উপর, আমি মনে করি। তো এই মাস হিস্ট্রিয়াটা কিন্তু সোশ্যাল সাইটে কন্ট্রোল করা উচিত। কারণ অন্য কোনো কেউ একজন পাশের বাড়ি হয়তো কেউ আইএসআই বরাবর করে পেলো, আমরা আমরা জানতে পারি না। না না না, কেউ আইআইটি, ইভেন আইআইটি যেই অ্যাডভান্স পেলেও জ্যামের আমরা যে জানতে পারি না। বহরমপুরে ফার্স্ট হয়েছে, অল ইন্ডিয়ার মধ্যে বহরমপুরে একটা ছেলে আচ্ছা, ফার্স্ট হয়েছে, আমরা খোঁজই রাখি না হয়তো। জানি না। হ্যাঁ, অনেক পেশায় যেগুলো একজন ভালো জার্নালিস্ট, একজন ভালো ইকোনমিক্স, একজন ভালো সিএ, আমরা কিছুই খোঁজ রাখি না। আমাদের এক এবং একমাত্র আমরা খোঁজ রাখি ডাক্তার। ডাক্তার। এইটা একটা এর জন্য কিছু, বিশেষ করে এটা বেড়েছে কিন্তু সোশ্যাল সাইট মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল আসলে একটা সাইটস এর বিষয় জন্য এটা স্বরূপ, বাড়ছে আস্তে আস্তে। যে বাবা মা হয়তো ফাইন্যান্সের বিষয়টা হয়তো দেখছে, সোশ্যাল নিরাপত্তার কথা ভাবছে যে এটা সোশ্যাল হয়তো নিরাপত্তা দেবে, এসব হয়তো ভাবছে এরা। কিন্তু আরো যে হ্যাঁ, জগৎ হয়তো আছে, তাই। এক্স আরো যে জগৎ কিন্তু আছে সেই ডাক্তারি দিকে কিন্তু ডাক্তারি না, এক্সট্রিম প্রফেশনগুলো, ম্যাটেরিয়ালিজম, যে হ্যাঁ তার হ্যাঁ চোখের সামনে একটা দেখা ডাক্তারের যাচ্ছে। চেম্বারে বিশাল একটা লাইন, তাদের একটা ডায়ালিসিস সেন্টার চলছে, সেখানে লাখ লাখ টাকা হয়তো উপার্জন। এই হ্যাঁ, যে এক্সট্রিম ম্যাটেরিয়ালিজম, এটা একটা ফ্যাক্টর কাজ করে, অবশ্যই কাজ করে। অবশ্যই কাজ করছে। তবে যারা প্রকৃতপক্ষে ডাক্তারি হওয়ার জন্য প্যাশন আছে, তাদের তো কথা আলাদা, তারা তো হ্যাঁ পড়বি, হ্যাঁ হ্যাঁ, তারা নিজে কিন্তু পছন্দ বলছি না করে। ওই 90% রঙের দিকে চলে যাচ্ছে, রং প্রফেশনের দিকে হ্যাঁ, চলে যাচ্ছে। তার 90%। কারণ কিন্তু একটা এটা একটা আর ভাইটাল ইস্যু। এটাই কাজে লাগাচ্ছে কোচিং এবং আর একটা সেন্টারগুলো। কোচিং কথা বলি আমি, সেন্টারগুলো। ওই ডাক্তারি প্রফেশনটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, পেশা কিন্তু কঠিন হ্যাঁ, আছে। ডেডিকেশন তো আছে। ডেডিকেশন তাকে তাকে এমবিবিএস করার পর এমডি করে তাকে তারপরে তাকে আসতে হয়, সেটা কিন্তু জানে না অনেকে, ছুটছে হুম, কিন্তু। হুম। তার পেশা যখন ঢুকবে, প্রবেশ করবে, তখন যে ওপিডিতে দীর্ঘ লাইন, তার কাজের পেশার লাইফটা কিন্তু খুব বিশাল, যে আমাদের মতন যেরকম একটা অনেকটা না, অনেক ত্যাগ আছে এখানে। ত্যাগ আছে অনেক। আমি অর্থটা দেখছি, কিন্তু হ্যাঁ, ত্যাগের ব্যাপারটা ত্যাগের আমরা দেখছি খেয়াল না। করছি না, মানে গার্জেনরা তাই ভাবছে যে আমরা হয়তো অর্থ দেখছি, ত্যাগের ব্যাপারটা ভাবছি না, কিন্তু হুম, কিন্তু হুম, একদম, স্যাক্রিফাইস হ্যাঁ, এই বাচ্চাটাকেই করতে হবে কিন্তু। একদম আলটিমেটলি। এবং অনেকে পরে খাপ খাতে পারে না, হ্যাঁ পরে হ্যাঁ, সেটা নিতে পারে না, সেটা নিতে পারে না অনেকে। নিতে পারছে না তো আর অনেকে। পাবলিক কন্টাক্ট কাজ কিন্তু এগুলো সব সরহদি, মানে একটা একদম কিছু ভুল একদম। সিদ্ধান্ত মানুষের ক্ষতি হতে পারে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমার একটা স্টুডেন্ট, কাছের স্টুডেন্ট, সে কিছুদিন গত বছর নিটে র্যাঙ্ক করে পেয়েছে। কিন্তু সেই স্টুডেন্টটি, ওর 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 প্যাশন হচ্ছে ফিজিক্স। ম্যাথে সে এইচএসে 100 পেয়েছে, ফিজিক্সে 96 মতো পেয়েছে। তার প্যাশন হচ্ছে ফিজিক্স, কিন্তু যেহেতু তার বাড়ির সবাই ফিজিক্স পড়েছে এবং তার মাসি জার্মানিতে পোস্টগ্রাড করেছে, তার মামা ফিজিক্সের প্রফেসর, আর এক মামা ফিজিক্সের আইআইসি ব্যাঙ্গালোর থেকে পিএইচডি করে এখন জার্মানিতে আছে, তার মা ফিজিক্সের। তো যেহেতু সবাই ফিজিক্সের, একটা পরিবেশটা ফিজিক্সের পরিবেশ, তো সে মেয়েটিও ঠিক করে যে আমি তাহলে ফিজিক্সই পড়বো, এবং সেইভাবেই সে তার মেন্টালিটি প্রস্তুতি ছিল। তো যাই হোক, যেহেতু বাড়ির একটা ইয়ে আছে যে সবাই ফিজিক্স পড়লে হবে কি, একজন ডাক্তার হওয়া ভালো, এটার জন্য হয়তো সে নিট দিয়েছিল, এবং যেহেতু তার ট্যালেন্ট আছে সে পেয়ে যায় নিটে। তো নিটে জয়েন্টে পাওয়ার পর সে ভর্তি হয়ে যায়। ভর্তির পর কয়েক মাস যেতেই সে বলে আমার ভালো লাগছে না, মানে আমি কি পড়ছি আমি বুঝতে পারছি না, মানে
আমার সেই ফিজিক্সটাই আমার মনে হচ্ছে ভালো ছিল। তো এরকম একটা দোদুল্যমান অবস্থা আছে। এখন হয়তো সে ভবিষ্যতে ডাক্তারই হবে, কিন্তু সে ভবিষ্যতে সে কতটা প্র্যাকটিসে গিয়ে এনার্জি পাবে কিনা, বা কতটা ডেডিকেশন থাকবে কিনা, সেটা একটা আচ্ছা, আর একটা শব্দ বলি, মিশন, যেটা রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন রামকৃষ্ণ মিশন বা আলামিন মিশন আর কি। তো মিশনের একটা ডিসিপ্লিন কাজ করে আর কি। তো আমরা যারা বাইরে থাকি, আমাদের স্টুডেন্ট যারা আছে বাইরে, বা আমাদের যারা মানে মিশন, যে কোনো মিশনের বাইরে, মানে ডিসিপ্লিন লাইফের বাইরে, তো বাড়ির পরিবেশ কি, ডিসিপ্লিন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তো বাড়ির পরিবেশ কি ডিসিপ্লিন আনা যেতে পারে, না ছাত্র নিজের ডিসিপ্লিন ডিপেন্ড করে? না, ডিসিপ্লিন বাড়ির পরিবেশ ডিসিপ্লিন তো নির্ভর করবে সম্পূর্ণ তার গার্ডিয়ানসের উপর। হ্যাঁ, গার্ডিয়ানস যেভাবে ডিসিপ্লিন করতে চাইবে বা ডিসিপ্লিন ওয়েতে চলবে, সেভাবে কিন্তু তার ওয়ার্ড, তার ছেলে মেয়ে কিন্তু ডিসিপ্লিন হবে। হ্যাঁ, এটা একটা ভাইটাল বিষয়। ডিসিপ্লিন তো তোমার কি ডিসিপ্লিন বাড়িতে? ডিসিপ্লিনের এই যে আবার বললাম, বাচ্চাদের অ্যাডভাইস দেওয়া দিলে ওরা বিরক্ত হবে, বরং নিজেরা আগে ডিসিপ্লিন হতে হবে, নিজেদের আগে ডিসিপ্লিন করতে হবে, নিজেদের পড়ার অভ্যাস তৈরি করতে হবে, যেটা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আমরা আমাদের ইচ্ছে মতো বাইরে বেরিয়ে গেলাম, কোথাও গিয়ে আড্ডা মারলাম, এইটা অনেকটা সময় কাটিয়ে দিই বাইরে, আমাদেরকে নিজেদেরকে আর সারাদিন অর্গানাইজ থাকার ব্যাপারটা, একটা রুটিন মেনে চলা। হ্যাঁ, ওইটা রুটিন ব্যাপারটা সবাই সবভাবে মেনটেন করে, একার জন্য অনেকে মেনটেন করে। ওটা রুটিন মেনে, যেমন অভিক দাস কিন্তু বললো যে ও রুটিন অনুযায়ী কিন্তু ওভাবেই করেনি, যখন সময় পেয়েছে তখনই পড়াশোনা, রূপরেখা তৈরি করে রাখে, ওইটাই মেনটেন করতে তার কোনো মানে নেই। যখন যেটা, যেমন একজন বললো যে আমার যখন ভালো লাগে তখন পড়েছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস কি খেয়াল করেছো, এদের বাবা মা কিন্তু এদেরকে ঘুরতে নিয়ে বেরিয়েছে কিন্তু, মানে অবসর সময় কিন্তু ওই যে ওরা নিয়ে বেরিয়েছে, কিন্তু এখন ছেড়ে দেয়নি না। ওতে প্রকৃতি বীক্ষণটা বাড়ে, ও যে বাইরে ঘুরছে, জঙ্গলে যাচ্ছে, পাহাড়ে যাচ্ছে, তার তো আলিপুরদুয়ার কোচবিহার কাছাকাছি আমাদের জলপাইগুড়ি, ওরা কিন্তু ঘুরেওছে আর কি, সময় মতো ঘুরেছে। হওয়া দরকার, যেটা পরবর্তী শিক্ষা ক্ষেত্রে কাজে লাগে, অবশ্যই কাজে লাগে, এটা দরকার আছে। বাইরে নিয়ে যাওয়ার পুরো ব্যাগ হয়ে থাকাচ্ছে, আমার মনে হয় একটু ঘোরাফেরা করতে হবে, অবশ্যই প্রকৃতির সামনে থাকতে হবে, এবং খেলাধুলা অবশ্যই দরকার। অনেকে তো পড়ার চাপে খেলাধুলা করার সময় পায় না। এইটা হচ্ছে খেলাধুলা কতটা প্রাসঙ্গিক, মানে খেলাধুলা একদম বিকালটা খেলা নষ্ট হয়ে যাচ্ছে, বিকালে ফিজিক্যাল যে মানে ফিজিক্যাল হেলথ আমাদের তার সঙ্গে কিন্তু মেন্টাল হেলথ জড়িত আছে। আমার যদি ফিজিক্যালি আমি দুর্বল থাকি, উইক থাকি, তাহলে আমি কিন্তু মেন্টালি স্ট্রং হতে পারবো না, কোনো সময় পারবো না। বিবেকানন্দের একটা কথা বলা আছে না, গীতা পাঠ করার আগে ফুটবল খেলো, তাহলে শরীর ও মন স্ট্রং হবে, তখন তুমি গীতা পড়ো বা রামায়ণ পড়ো বা মহাভারত পড়ো বা তুমি ক্লাসে বই পড়ো। মনকে ফ্লারিশ করতে দিতে হবে, এর সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে, নাহলে সে পড়বে কি করে, তাই না? বর্তমানে বাচ্চারা অত্যন্ত ইনডোরে থাকার জন্য চোখের প্রবলেম গুলো কিন্তু ওই কারণে হয়। আগের কিন্তু এত এই হারে যে চোখের যে মায়োপিয়া দেখা যাচ্ছে এখন বাচ্চাদের, মানে গণহারে যাকে বলে, এবং ফাস্ট ফুডের প্রবণতা, এটা অনেকে ফ্যাটি হয়ে যাচ্ছে। আমাদের জেনারেশনে এগুলো ছিল কম, কারণ আমরা আউটডোরে বেশি থাকতাম, খেলাধুলা বেশি করতাম, কাদার সঙ্গে খেলতাম, যাই হোক এইভাবে থাকতাম। কিন্তু বর্তমানে সবাই পড়ার চাপে হোক বা গ্রীষ্ম হোক এর জন্য হোক বা স্কুলের চাপে হোক, হোমওয়ার্কের চাপে হোক, এখন বাচ্চারা ঘর থেকে বাইরে খুব কমই বেরোয়, এর ফলে তাদের চোখের উপর একটা প্রেশার তৈরি হচ্ছে এবং একটা মায়োপিয়া। আচ্ছা, আর একটা প্রসঙ্গ, খুব বিতর্কিত প্রসঙ্গ আর কি, আমরা প্রত্যেকেই বাংলা মিডিয়াম স্কুলে মানে শিক্ষক এবং বাংলা মিডিয়ামে আমরা বড় হয়েছে আর কি। এই যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম একটা দ্বন্দ্ব চাপিয়ে দেওয়া হয় আর কি, এরা কিন্তু প্রত্যেকে বাংলা মিডিয়াম, এরা কি, আমি যেটা বললো দুজনেই বললো, অভিজ্ঞতা মোরা বললো, বাংলার পাশাপাশি কিন্তু ইংলিশটাও পড়েছে, এনসিইআরটি বইটা ফলো করেছে আর কি। তো তোমার সারিকুল দেবার কি মতামত বলছো বলো? ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার। আমি মনে করি জাপানিজ তাহলে আজকে ওখান থেকে নোবেল পেতো না। জাপানে কিন্তু জাপানি ভাষায় রিসার্চ গুলো করা হয়, বা ইসরায়েল, জার্মানিতে, ইসরায়েলের কথা ছাড়ছি, জার্মানিতে যেখানে বিশেষ করে পোস্ট বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে কাজগুলো হয়েছে ইউরোপে, সমস্ত বিজ্ঞানীরা কিন্তু তার মাতৃভাষায় রিসার্চ করেছিলেন এবং পেপার লিখেছিলেন। আমরা ইংরেজিতে অনুবাদ করে আমরা জানতে পারছি। এখন আমাদের বাংলা যেহেতু আমাদের ভাষায় বিজ্ঞান যে শিক্ষার যে প্রসার সে ততটা হয়নি, বা পরিভাষার কারণে হয়তো সেটা অনেক সরকার বা গভর্নমেন্ট চেষ্টা করেছে অনেক, কিন্তু আলটিমেটলি অনার্স শিখে আমাদের সেই ইংরেজি পড়তে হয়। আসলে বেস লেভেলটা যদি ভালো হয়, সে মাতৃভাষায় পড়ুক আর ইংরেজি ভাষায় পড়ুক, বেস লেভেল ভালো হলে কিন্তু ভাষাটা কোনো ফ্যাক্টরই না। কারণ বাংলা মিডিয়ামের অনেক ছাত্র দেখেছি আমি, যে যারা 6 থেকে হয়তো নবোদয়ে ভর্তি হলো, তারা ওখানে গিয়ে র্যাঙ্ক করছে, ভালো র্যাঙ্ক করছে, বা অনার্সে গিয়ে বা এই যে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে তার বেস ভালো থাকলে কোনো ব্যাপার নাই, সে ইংরেজিটা শিখলেও ভালো, মাতৃভাষা ল্যাঙ্গুয়েজটা শিখে নেওয়া যায়। ওই বাংলার পাশাপাশি যদি ইংরেজিটাও শিখে নিতে পারে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ, তখন হায়ার স্টাডি যখন করতে যাচ্ছে তখন ইংরেজিতে কিন্তু পড়তে হচ্ছে। কাজে এরা কি করেছে, সবাই কিন্তু যাদের আমরা ইন্টারভিউ নিয়ে এলাম, তারা কিন্তু বাংলার পাশাপাশি বাংলা মিডিয়ামের ছাত্র কিন্তু সঙ্গে সঙ্গে ইংরেজিটা ভালোভাবে দখল করে নিয়েছে। স্কিলড ওয়েতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকুইজিশন, এটা কিন্তু প্রথমে লিসনিং,
তারপরে রিডিং, LSRW, রাইটিং, এই তিনটের উপর ডিপেন্ড করে। এটা ইউজ করতে পারলে কিন্তু সে ম্যাথামেটিক্যাল তার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। তখন ল্যাঙ্গুয়েজ যদি দুর্বল হয়ে যায়, সে মাতৃভাষা হোক বা ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হোক, তাহলে সে কিন্তু ম্যাথামেটিক্স যখন পড়বে, ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ একদম বুঝতে পারবে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে ক্লাস 5-এ একজন সরকারি স্কুলে যাওয়া হয় আর কি, গ্রামের দিকে অক্ষর চেনে না, আর একটা ছেলে মানে রিডিং পড়তে পারে, অঙ্ক পড়তে পারে। তো আমি একটা ওদেরকে বললাম, আচ্ছা বলতো যে 5 টাকা জোড়া যদি পেন হয়, দোকানে গেলি 5 টাকা জোড়া পেন, তাহলে 40 টাকা কটা পেন পাওয়া যাবে? তো যে অঙ্ক করতে পারে ক্লাসে, সে বলল স্যার গুণ না ভাগ। আর যে অঙ্ক করতে জানে না, মানে পড়তে জানে না, সে ক্যালকুলেশন করে বলে দিল। তুই কি করে বললি? তুই অ্যান্সারটা কি করে বললি? স্যার এটা তো খুব সহজ, ওই যে 5 টাকায় 2টো পাওয়া যাচ্ছে স্যার, 10 টাকায় 4টে পাওয়া যাবে না স্যার? মানে ও কিন্তু মনে মনে ভাগ প্রক্রিয়া ওর ভিতরে চলছে। 40 টাকায় কটা পাওয়া যাবে? তাহলে 10 10 10 16টা পাওয়া যাবে ন্যাচারালি। তো এই যে দক্ষতা, অঙ্ক কিন্তু জানে, কিন্তু অঙ্কের সঙ্গে ল্যাঙ্গুয়েজের যে কানেকশন সেটাও করতে পারছে না, কিন্তু ল্যাঙ্গুয়েজও ভালো জানে না। কিন্তু অঙ্ক সহজ, একটা গরুও কিন্তু অঙ্ক জানে। গরু যদি মাঠে ছেড়ে দেয় এক প্রান্তে, হ্যাঁ, তাহলে ঘাস খাওয়ার জন্য কিন্তু মানে ওই রাস্তা ঘুরে 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 ওই প্রান্তে যাবে না, সে কিন্তু ডায়াগোনালি যাবে, যেটা শর্টেস্ট ডিস্টেন্স, যেটা ডিসপ্লেসমেন্ট বলি আমরা। তো সবার মধ্যে অঙ্কের কনসেপ্ট আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজের সঙ্গে কানেক্ট না থাকার জন্য অঙ্কটা আসলে দুর্বল। এবং ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত এখন শিখে নেওয়া যাচ্ছে, যাচ্ছে। ওটাকে আমরা মানে অজুহাত না দেওয়াই ভালো। ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দরকার, আর মাতৃভাষায় শেখা তো অবশ্যই উচিত। আর মাতৃভাষা হলে সবথেকে ভালো হয় কি, ওদের বেসটা ভালো হয়। ল্যাঙ্গুয়েজ শেখার শর্ট টার্ম কোর্সও কিন্তু বিভিন্ন জায়গাতে চালু হয়েছে।